স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। আর সেই লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে, এ কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। অন্তর্বর্তী সরকারে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান তিনি। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বন্দর ও করিডোর নিয়েও কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা। নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়বস্তু তুলে ধরতে বৃহস্পতিবার গুলশান কার্যালয়ে করে দলটির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন। শুরুতেই অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ড ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বলেন, গণ অভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও জন আকাঙ্ক্ষা পূরণ নিয়ে রয়েছে প্রশ্ন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার পাশাপাশি 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগেরও দাবি জানান খন্দকার মোশাররফ। অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। সংবাদ সম্মেলনে করিডোর ও চট্টগ্রাম বন্দরের বিষয়ে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মঈন খান। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ। অন্তর্বর্তী সরকারকে 48 ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, সরকারের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী নির্দেশনা আসবে। এদিকে আদালতের রায়ে ইশরাক হোসেনের শপথে বাধা কেটে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার কর্মী সমর্থকেরা। বৃহস্পতিবার সকালে আদালতের রায় পাওয়ার পর বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি জানান, হাইকোর্টের আদেশের পর দলের সিদ্ধান্তে আপাতত স্থগিত থাকবে আন্দোলন, তবে সরকারকে আগামী 24 থেকে 48 ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। আজকে যেহেতু আমরা রায়টি পেয়েছি, আমরা এটি নিয়ে কাজ চলছে। যদি আবারও টাল বাহানা করে এই সরকার, আবারও টাল ক্ষেপণ করে, তাহলে কালকে সকালে আবার আমরা এখানে এসে ঘেরাও দিব। এদিকে ইশরাক হোসেন মেয়র পদ ফিরে পাওয়ায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন তার কর্মী সমর্থকরা। এ সময় 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আমাদের বিজয় হয়েছে, আন্দোলন সার্থক হয়েছে। এই বিজয় শুধু আমাদের বিজয় না, এটা ঢাকাবাসীর বিজয় তথা বাংলাদেশের বিজয়। ইতিহাসের পাতায় সারা জীবন তার নাম থাকবে মেয়র। অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করা না হলে আবারও যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাক সমর্থকদের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা নেই, এমনটা জানিয়েছেন তার আইনজীবীরা। এর আগে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী কোনো পক্ষ না হওয়ায় শপথ না করানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। শনিবার এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। 1 ফেব্রুয়ারি 2020 ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে 2,36,000 ভোট পান বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তবে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে তিনি পরাজিত হলে ওই ভোট বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক। 5 আগস্ট পরবর্তী সময়ে ওই আবেদনের সংশোধনী এনে নিজেকে বিজয়ী ঘোষণা করার আবেদন করলে তা মঞ্জুর করে নির্বাচনী ট্রাইব্যুনাল। এর পরিপ্রেক্ষিতে 27 এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। অবশেষে 17 দিন পর ইশরাককে শপথ না করানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। টানা 2 দিনের শুনানির পর বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করে হাইকোর্ট। বৃষ্টির বাধা উপেক্ষা করে উচ্চ আদালতে নামে বিএনপিপন্থী আইনজীবীদের ঢল। একসময় বহুল আলোচিত রিট খারিজ করে দেয় উচ্চ আদালত। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে চেষ্টা করছিল একটা মহল শপথকে বন্ধ করার জন্য, সেটা ব্যর্থ হয়েছে। শপথ নিতে দেরি করালে আদালত অবমাননা হবে বলেও সতর্ক করেন আইনজীবীরা। তো আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে।
তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান রিটকারীর আইনজীবী। আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। আপিলের পর অবশ্য আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হবে দুপক্ষকেই। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না পেলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। শাহবাগ এলাকায় 7 ঘন্টার অবস্থান কর্মসূচিতে ব্যাহত হয় যান চলাচল, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার সহ বেশ কয়েকটি দাবি নিয়ে বৃহস্পতিবার সকালে রাজধানী শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের বিচার চেয়ে দেয়া হয় বিভিন্ন স্লোগান। অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ ও পরিবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। না, সাম্য হত্যার বিচার হবে সেটা অন্যভাবে তারা করুক, এটা মানুষ গাড়ি আটকাইয়ে ভোগান্তি দিয়ে তারা এভাবে মানুষকে সাজা দিবে, এগুলো জনদুর্ভোগ, মানুষের কষ্ট ছাড়। যারা অসুস্থ রুগী নিয়ে যাইতে পারতেছে না ইমার্জেন্সি ভাবে, এই পার্টি ওই পার্টি কইরা মানুষের দুর্ভোগের কোনো শেষ নাই। অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। সাম্য হত্যার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আজকে আমাদের এইখানে ছাত্রদলের অবস্থান কর্মসূচি। ছাত্রের যে যে একদম নিরাপদ ভাবে থাকবে, হলে থাকবে, তার ক্যাম্পাস থাকবে, সেটাই প্রশাসনের মূল দায়িত্ব, তাই না? সেখান থেকে ক্যাম্পাস প্রশাসন কিন্তু তার কোনো দায়িত্বই পালন করছে। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে এসে সে ছাত্র জনতা মারা যাচ্ছে, ওনাদের কোনো চিন্তা না দুশ্চিন্তা, ওনার জমিতে বসে আছে। সাম্য হত্যার সুষ্ঠু বিচারের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান নেতারা। এই ব্যর্থতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টরের পদত্যাগ করা উচিত এবং মাননীয় ভাইস চ্যান্সেলরেরও পদত্যাগ করা উচিত বলে আমরা মনে করছি। বিকেলে অবস্থান কর্মসূচি শেষে দ্রুত সাম্য হত্যার বিচার না পেলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অতি দ্রুততম সময়ে আমরা সাম্য হত্যার বিচার না পাই, আবারও ছাত্রদল এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আমরা যমুনা ব্লক করতে পিছু পাবো না। গেল 13 মে বাংলা একাডেমির কাছে সুহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদলের স্যার AF রহমান হলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। এনবিআর ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে লাগাতার অসহযোগিতা কর্মসূচি পালন করছেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। আগামীকাল দাবি তুলে ধরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন তারা। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন, সরকারের কাছে দাবির বিষয়ে চেয়ারম্যান নীরব ভূমিকা পালন করছেন। 22, 24 ও 25 মে আংশিক এবং 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। এদিকে এনবিআর চেয়ারম্যান গেল 2 দিন ধরে অফিস করছেন না বলে জানা গেছে। চলতি অর্থ বছরের 9 মাসে 65,000 কোটি টাকা রাজস্ব ঘাটতির মধ্যে কর্মকর্তাদের আন্দোলন ঘাটতিকে আরও বাড়িয়ে দেবে। পাশাপাশি 26 মে থেকে রাজস্ব কর্মকর্তাদের কর্মবিরতি কর্মসূচিতে আমদানি রপ্তানি সংকটে পড়ার শঙ্কা থেকেই যাচ্ছে। পণ্য সরবরাহ ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরির শঙ্কা দেখা দিয়েছে। অর্থনীতিতে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলনের নেতিবাচক প্রভাব তুলে ধরে গবেষক ও ব্যবসায়ীরা বলছেন, অবিলম্বে এই অচলাবস্থার সুরাহা করা উচিত সরকারের। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 3,22,000 কোটি টাকার কিছু বেশি, যেখানে এনবিআর আদায় করতে পেরেছে 2,65,000 কোটি টাকা। রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যে মন্দায় আহরণে পিছিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রার তুলনায়। এই পরিস্থিতিতে আবার এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে রাজস্ব কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন প্রায় 1 সপ্তাহ ধরে। আমদানি কার্যক্রম এরই মধ্যে বাধাগ্রস্ত হচ্ছে আন্দোলনের কারণে। মঙ্গলবার অর্থ উপদেষ্টার সাথে ফলপ্রসূ বৈঠক না হওয়ায় 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেন কর্মকর্তারা। এখন আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা যে 5 জন যাচ্ছি, সেই 5 জন এখানে সাইন করেছি। আমরা যাচ্ছি, আপনারা দোয়া করবেন। এনবিআর বিলুপ্তিকে ঘিরে রাজস্ব কর্মকর্তাদের এমন আন্দোলন নতুন করে অর্থনীতিতে সংকটে ফেলবে বলে মনে করেন গবেষকরা। তারা যে আজকে যে ট্যাক্স কালেক্ট করছে না, এখন আসে আপনার ইম্প্যাক্ট তো অবশ্য হবে।
ট্যাক্স রেভিনিউ কালেকশনের তো 12টা বাজবে, টার্গেট অ্যাচিভ করবে না, এমনিতে আমরা পিছনে আছি, এটা রেখে দিলাম, ঠিক আছে, রাষ্ট্র চলবে না। কিন্তু আপনার যে একটা কন্টেইনার আছে চিটাং পোর্টে, যেটাতে পচনশীল দ্রব্য থাকলে সেটা কি হবে? ব্যবসায়ীরা এই অচল অবস্থার অবসান চান। আলোচনা সমালোচনা অনেক থাকতে পারে, সমস্যা থাকতে পারে, বা সেটার জন্য পুরো দেশকে এফেক্ট করা বা জাতিকে এফেক্ট করা বা অর্থনীতিকে এফেক্ট করা, আসলে এটা তো মানে সাধারণ মানুষ বা সাধারণ ব্যবসায়ীদের কাম্য না। যে অবস্থার মধ্য দিয়ে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন এই অবস্থায় পৌঁছালো, তাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমালোচনা করে গবেষকরা বলছেন কর্মকর্তাদের দাবির কথা শুনে তার টেকসই সমাধান করা দরকার। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। মানিকগঞ্জে হত্যা ও নাশকতার মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে হরিরামপুর উপজেলার নাশকতার একটি মামলায় 2 দিন এবং সিংগাইর উপজেলার একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আদালত প্রাঙ্গণে মমতাজকে নিয়ে যাবার সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তারা ডিম ও জুতা নিক্ষেপ এবং ফাঁসির দাবিতে স্লোগান দেন। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 2013 সালে হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হন। গত বছরের 25 অক্টোবর মমতাজকে প্রধান আসামি করে হত্যা মামলা হয়। এছাড়া হরিরামপুর থানায় মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে ভারত। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গত রাতেও ফেনী, পঞ্চগড়, লালমনিরহাট, কুমিল্লা, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, খাগড়াছড়ি, দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে পুশিন করে নারী, শিশুসহ 99 জনকে ভারতের গুজরাট ও হরিয়ানা থেকে আটকের পর বাংলাদেশে ঠেলে দেওয়া হয় তাদের। এখন তাদের রাখা হয়েছে পুলিশের হেফাজতে। ফেনীর ছাগলনাইয়া থানায় আটক নারী, পুরুষ ও শিশুসহ 24 জনকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। ভোরে ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত থেকে স্থানীয়রা তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। এরপর রাখা হয়েছে পুলিশ হেফাজতে। জানা গেছে এই দলে অন্তত 140 জন ছিল। ভারতের গুজরাট ও হরিয়ানা থেকে ধরে আনার পর 24 জনকে ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলা দেওয়া হয়। রাতের 12টা সাড়ে 12টার দিকে তখন নিয়ে আসার পরে এখানে আবার করলো কি গেট খুলি কোনো মতে ধাক্কে দিয়ে পার করে দিয়ে কলে যদি আবার এফআইআর রিজন আসে তো তোমার গুলি করে মারবো, এতটুকু। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়েছে 7 শিশুসহ 20 জনকে। নিজেদের বাংলাদেশি দাবি করা এই ব্যক্তিদেরও গুজরাট থেকে আটকের পর বিমানে করে শিলিগুড়ি আনা হয়। এরপর বাংলাদেশে পাঠায় বিএসএফ ও ভারতের পুলিশ। আমরা আইছি 4000 লোক আইছি। আমরা এই 3 জন একই জায়গার একই মানে নড়াইল জেলায় দে। আমরা সিঙ্গল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িয়েছে। বিজিবি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে 11 জন মহিলা, 7 জন বাচ্চা, 2 জন পুরুষ। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। পঞ্চগড় সদরের জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে 6 নারী ও 13 শিশুসহ 21 জনকে পুশ ইন করা হয়। আটক সবাই বাংলাদেশি নাগরিক। দীর্ঘদিন ধরে গুজরাটে কাজ করার কথা স্বীকার করেছেন তারা। এছাড়া কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে 13, মৌলভীবাজার সীমান্ত দিয়ে 7, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে 5, দিনাজপুর দিয়ে 2, খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 5 ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে 2 জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারত। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে পুশ ইন করছে ভারত। দিল্লি আন্তর্জাতিক কোনো নর্মস না মেনে বাংলাভাষী মুসলমানদের তারা যে রাজ্যে যেখানে পাচ্ছে তাদেরকে ধরে এনে বাংলাদেশে পুশ ইন করছে একতরফা ভাবে। সার্বভৌমত্ব, নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় তার সকল পন্থার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। চলতি মাসে বিভিন্ন সীমান্ত দিয়ে 4 শতাধিক লোককে পুশ ইন করেছে ভারত। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।